আর আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করলো, আমরা যারা মুসলমান হিসাবে ছিলাম, আমরা, ওরা চেষ্টা করলো এটা দেখাইতে যে হিন্দু বিদ্বেষী, তারা হিন্দু দেখে ভারত থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমাদের এই কথা হলো, যদি হিন্দু তুই বিতাড়িত করো, তা আমাকে মারলা কেন, আমাদেরকে আক্রমণ করলা কেন? এটা কিন্তু ইয়াং লোকগুলাকে সহজে মেনে নিল না। কিন্তু আমাদের কিছু করার নাই, কারণ আমাদের যুদ্ধের প্রস্তুতি ছিল না। আমরা তো ঝান্ডা উড়াইছি, আন্দোলনটা করেছি ঝান্ডা দিয়ে। আমরা তো সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম না, বা আওয়ামী লীগ সরকার সশস্ত্র বিপ্লবের জন্য শুরু করে নাই। এটা লাকিলি 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিভোল্ট করলো। এখন এই ব্যাটালিয়নগুলো রিভোল্ট করার ফলে কি হয়েছে, আমরা রেডিমেড 5টা সশস্ত্র ব্যাটালিয়ন পেয়ে গেলাম, যেটা রেস করতে আমাদের অনেক সময় লাগতো। তারপরে ইপিআর বেরিয়ে আসলো। ইপিআর ছিল তৎকালীন সময় প্রায় 26,000 ইপিআর। তারা সবাই চলে আসলো অস্ত্র নিয়ে, বিওপির থেকে সব অস্ত্র নিয়ে আসলো। যেহেতু ইন্ডিয়া আমাদের কোনো বাধা হয় নাই, ফলে অস্ত্রগুলো নিয়ে আমরা ঢুকে যেতে পেরেছি। তারা থানাগুলো বেরিয়ে নিয়ে আসলো। ফলে একটা বিপ্লবের যে প্রয়োজন, জনমত ছিল, জনগণ রেডি ছিল। এবং লাকিলি আমরা এই কয়েকটা ব্যাটালিয়ান পুলিশ এবং ইপিআর বিদ্রোহ করার কারণে উই গট এ রেডিমেড আর্ম ফোর্স। প্রায় 26,000 নাকি? 26,000 ইপিআর ছিল। হুম। আর এই আমাদের ইস্ট বেঙ্গলের ছিল ধর 5টা ব্যাটালিয়নে প্রায় অ্যানাদার 5,000। আর আচ্ছা পুলিশের ছিল আবার অ্যানাদার প্রায় 30,000। বিকজ আচ্ছা সব সব থানাগুলো বিদ্রোহ করছে মোটামুটি। আচ্ছা, তার পুলিশের, মানে এই তো 60,000 হয়ে গেল। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি বাধা দিতে পারতেন, আমাকে বর্ডার ক্রস করতে না দিতে পারতেন। যেমন এবার আমাদেরকে বর্ডার ক্রস করতে দিচ্ছেন না। আপনি চারপাশে এখন ভিসা টিসা বন্ধ করে দিয়ে সমস্ত বর্ডার সিল করে দিয়েছেন। কিন্তু তৎকালীন সময় যদি আপনি বর্ডার বন্ধ করতেন, তাহলে কিন্তু আমরা ব্যাকাতে পড়ে যেতাম, বিকজ আমরা উইড বি স্যান্ডউইচ। আমি মে মাসে ওই আখাউড়া বর্ডার দিয়ে কসবা হয়ে নদীর ভিতর দিয়ে, ওই যে আমাদের নাম ভুলে গেলাম, বা আমরা তিতাস নদী দিয়ে, আমরা নদীর মধ্যে দিয়ে যে পানি আসলো জুন মাসের দিকে, আমাদের মে মাসে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে পানি হলে আমাদের মুভমেন্টটা তখন সুবিধা হয়ে যায়। পাকিস্তানের সঙ্গে আমাদের যে সমস্যাটা, সুবিধা ছিল, পাকিস্তানিরা পানিকে ভয় পাইতো, তারা পানিতে নামতে চেত না, তখন বেশিরভাগই সাঁতার জানতো না। কিন্তু আমরা তো পানিতে বর্ন। আমরা গিয়ে ইন্ডিয়াতে ঢুকলাম, এটাকে বলা হয়, গিয়ে ঢুকলাম, প্রথম ঢুকলাম আপনাদের ক্র্যাফট হোস্টেল, যেটা আপনার টিচার্স ট্রেনিং স্কুলের একটা হোস্টেল আছে আগরতলায়। এখানে গেলাম, কারণ আমাকে নিয়ে গেল যারা, তারা ন্যাপের লোক নিয়ে গেছিল, কমিউনিস্ট পার্টির কিছু অংশ, তারা তারা নিয়ে গেছিল এবার পপুলার ছিল। আপনারা এই শেল্টারটাকে ব্যবহার করে অ্যাম্বুশ করতেন বাংলাদেশের আমরা বিরুদ্ধে। অ্যাম্বুশ করতাম, বা অনেকে আবার ভিতরে ঢুকে যেতাম। তো মালিককে গভর্নর বানানোর উদ্দেশ্য হলো একটা সিভিল গভর্নমেন্টের কালার দিল তারা, পলিটিক্যালি তারা দেখাইলো আমরা মিলিটারি ওখানে নাই, ইট ইজ দি সিভিলিয়ানস। এবং এখানে হিন্দুর আধিপত্যবাদ, হিন্দু দেখে আমরা এটা হিন্দুস্তান বানাতে ফেলতে যাচ্ছে, এই প্রপাগান্ডা পাকিস্তান তখন করতো। সো আই ওয়াজ ট্রেন এজ অফিসার ইন মূর্তি, নিয়ার ইউর কুচবিহার, নিয়ার ইউর জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি খুব সুন্দর ভুটানের জায়গাটা। ওখানে চা বাগানের কয়েকটা চা বাগান খালি করে দিয়ে, ব্যারাকগুলা খালি করে দিয়ে আমাদেরকে ওখানে অফিসার্স ট্রেনিং দেওয়া শুরু করলো। এটা মনে কি হলো ইন্ডিয়ান মূলত আর্মি দিতে শুরু করলো এবারে? একদম ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মি, এখানে কেউ নাই। এবং হুম। এত টাফ ট্রেনিং ছিল আমাদের জন্য, কমান্ডো স্টাইলের ট্রেনিং। আমরা প্রথম 3 দিন তো আমরা বাথরুমে যেতে পারতাম না, এত ব্যথা। মানে বসতে পারতাম না, বুঝছেন না? ঠিক। কিন্তু আস্তে 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 উই বিকাম ইউজড টু। আমাদের এই যে আজকে ডেইলি স্টারের এডিটর মাহফুজ, হুম। তার তো পা এরকম হয়ে গেল, সে 7 বছর ট্রেনিং করলো খালি ওই এক পায়ে। অল অফ এ সাডেন ইন্ডিয়ার স্ট্র্যাটেজি হ্যাজ বিন চেঞ্জড, যে হুম। ইন্ডিয়া ওয়ারটা প্রলং করবে না। আমাদের তো বেশ কয়েক হাজার ইন্ডিয়ান সোলজার যারা বাংলাদেশে মারা গেছেন, কেমন? কয়েক মানে হাজার এবং অবশ্যই এবং সোলজার্স খুঁজে অনেক অফিসার্স মারা গেছে। খুঁজে পাওয়া যায়নি, আনআইডেন্টিফাইড। হ্যাঁ। জি জি। তো আমি যতদূর জানি যে তারা প্লেন ড্রেসে ঢুকেছিলেন, এটা কি সত্যি? শুনেছি আমরা। না, ইনিশিয়ালি তারা প্লেন দেশে ঢুকে নাই। এই যে আচ্ছা বললাম হিন্দু ছেলেদেরকে ঢুকাইছিল। আচ্ছা। আইডিয়া ছিল যে তারা দে উইল রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ানস। হুম। বাট আনফর্চুনেটলি, মানে আমি সরি আজকে ইতিহাসের এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তারা ইন্ডিয়ার ফেভারে কাজ করে নাই, আবার পাকিস্তানের পক্ষ যায় নাই। মানে তারা তারা লং তারা টার্ম, সেফ সেফ তারা থেকেছিলেন। সেটেলমেন্ট চিন্তা করছে। তারা চিন্তা করছে আর ইস্ট পাকিস্তান যাওয়া দরকার নাই, আমরা ভারতের সেটেলমেন্ট চাই। 1 কোটি যে এসছিলেন হ্যাঁ, তার 99%ই হিন্দু ছিল, এবং তারা তো এসে একটা বড় আপনার সংখ্যকই তো আপনার 1 কোটির থেকে, আপনার 1 কোটির থেকে 10 লাখও ব্যাক করে নাই।
ঠিক। যাদের কিছু ব্যবসা পাতি কিছু সম্পদ ছিল তারা আসছে, আর যাদের সম্পদ ছিল না হুম। তারা ব্যাক করে নেয়। অল হিন্দুরা কিন্তু ইনডাইরেক্টলি এই নকশালে জয়েন করেছে, আর স্ট্রং গুলো কিন্তু জাসদে জয়েন করেছে আমাদের বাংলাদেশে। হুম। কিন্তু ডিসেম্বরে যুদ্ধটা যখন ইন্ডিয়ান আর্মি আগায় গেল, হুম। পাকিস্তান অ্যাক্টেড ভেরি কাওয়ার্ডলি। হুম। পাকিস্তানের এত যে গরম গরম ভাবসাব দিস থিং, বাট ক্যান ইউ ইমাজিন 93,000 ট্রুপস ক্যান সারেন্ডার ইন এনি ওয়ার? নো আদার কারণ একটাই, দে ওয়ার কাওয়ার্ড। Basically, Pakistan is not that brave, other than few battalions. We are very, very grateful to those soldiers, to their families, and as Indians, I personally grateful to them. I salute them. They have given the blood for the country, for our Bangladesh. They were one of the major players for our independence. বাংলাদেশের স্বাধীনতার একটা অন্যতম প্লেয়ার ছিল আপনাদের সোলজাররা, যারা জীবন দিয়েছে। বাট কেউ জানে ফ্যাক্ট না। ইজ দ্যাট, ফাইনাল ফ্যাক্ট, ইফ ইউ আস্ক মি ওয়ান কনক্লুশন, ওয়ান ওয়ার্ড, আই সে উইদাউট ইন্ডিয়া উই ওন গট দিস লিবারেশন ওয়ার উইন। উই কুড প্রবাবলি ওন। না, হয়তো হতো, কিন্তু অনেক সময় লাগতো আমরা হয়তো। আমরা জয়লাভ নো, আমাদের আমাদের যত সময় যেত তো যুদ্ধটা প্রলং হইলে আমরা জিও পলিটিক্যাল ট্র্যাপে পড়ে যেতাম। এই জন্য তো বলছি যে তখন আমার কনফ্লিক্টটা হয়তো ত্রিমুখী। একটা স্টেজে আইসা আমার এখানেও রিভলিউশনারি ফোর্স গড়ে উঠতো, যেটা 72 নকশালের সঙ্গে মিলে যেত। আসা আমাদের সম্ভব হতো, কারণ সারা যে পৃথিবী নকশালের চেপে যে, ধরতো না। না না, যে নকশালের যে আপনার কন্ট্রোল করছেন, সে নকশালের যদি বাংলাদেশে ঢুকতে পারতো তাহলে আপনি কিছু করতে পারতেন না। দিদেন শেখ মুজিব গভর্নমেন্ট অ্যালাউ করে নাই কোন নকশালীকে বাংলাদেশে ঢুকার জন্য। ফলে কি হয়েছে, আপনি ফলে যদি আমরা তাকে, ওদেরকে কন্ট্রোল করতে পেরেছি। এটা একটা মিলিটারি কোনদিন অকুপাইড টেরিটরি 3 মাসের মধ্যে যায় না। এটা একটা বিরল উদাহরণ। একটা যুদ্ধ করে একটা স্টেট দখল করার পরে খুব সহজে যেতে চায় না, কিন্তু ইন্ডিয়া যে চলে গেল, এটা দ্যাট ওয়াজ গুড উইল অফ ইন্ডিয়ান্স, গুড উইল অফ ইন্দিরা গান্ধী। কিন্তু এখানে যেটা হিন্দুরা, ইস্ট বেঙ্গলে হিন্দুরা যে কাজটা করতে পারতো, সেটা হচ্ছে দে কুড হ্যাভ বিন এ ভেরি গুড লয়াল ফোর্স ফর ইউ, কিন্তু এটা হয় নাই। পরবর্তীতে এদিকে দিয়ে আবার আপনারা জিআরপি তৈরি করেছিলেন, জাতীয় রক্ষী বাহিনী। They also remain no loyal to India. Went with the 93,000 weapons, কিন্তু then the 93,000 ওয়েপন্স ওটা তো পাকিস্তান আর্মি। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর স্যার, ইউর মেজর Yes, আই বিলিভ, yeah. মেজর আখতারুজ্জামান। একই সঙ্গে উনি একজন রাজনীতিবিদ, উনি দুবার এমপি হয়েছিলেন, ইত্যাদি। আজকের পডকাস্ট আমরা করব মুক্তিযুদ্ধ, বাংলাদেশের দিকে মুক্তিযুদ্ধ, আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ, 3টে ফ্রন্টে যুদ্ধ হয়েছিল, ওয়েস্টার্ন ফ্রন্ট, সিতে হয়েছে, আর বাংলাদেশের দিকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ওনাদেরও বিজয় দিবস অবশ্যই। তো আমি এবছর আমি গত গত অন্যান্য বছর কোনো পডকাস্ট করি না এ নিয়ে, করিও নি, কিন্তু এবছর করার কারণ আছে। একটা একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আপাতত তো স্বাধীনতা নিয়ে কথা বলার ওপরেই একটা রোক লেগে গেছে, আর তার উপর যতটুকু হচ্ছে মানে এই সময়ও টেলিভিশন ইত্যাদিতে, তাতে গালাগালিও হচ্ছে, মানে স্বাধীনতার আহ, মুজিব ইত্যাদি, সেটা সেটা তো আমরা আর কি বলবো। কিন্তু ভারত পুরো আলোচনায় অ্যাবসেন্ট। আমি যতটুকু বাংলাদেশের কাগজ পত্র পত্রিকা এবং টেলিভিশন লক্ষ্য করেছি, ওখানে কোনো ভারত নেই, সেটা তাদের চয়েস, কিন্তু আমরা তো ছিলাম। তো সেই জন্য আমি ঠিক করেছি এবছর করব। এবার আমাদের দিকে এবং ওনাদের দিকে দুদিকেই খুব বেশি লোক কিন্তু এই 71-এর যুদ্ধের সঙ্গে জড়িত খুব বেশি লোক পাওয়া যাবে না, কারণ যুদ্ধটা অলরেডি দেখতে দেখতে 55 বছর হয়ে গেছে। তার মানে আমাদের দিকে আমি আজকেই খোঁজ নিয়েছি যে কলকাতা শহরে যারা ওই যুদ্ধে ছিলেন, তারা সিনিয়র যে অফিসাররা, তারা মোটে হাতে গোনা 3-4 জন আছেন, বাকি আর নেই। কারণ একজন অফিসার ওই সময় থাকতে গেলে তার এখন বয়স প্রায় 80, 25 বছর, 55 বছর, সুতরাং তার বয়স এখন 80 কম হবে না। স্যার,
সরাসরি আপনার কাছে আসি। আপনাকে দিয়ে এই সিরিজটা শুরু হচ্ছে, আমি আরো দু তিনটে করব, তাতে আমাদের ভারতের দিকের লোকজন আসবেন। প্রথমে আপনি বলুন যে মুক্তিযুদ্ধের সঙ্গে তো আপনি জড়িয়ে পড়ছিলেন, আপনি তখন বোধহয় কলেজে, নিশ্চয়ই কলেজ টলেজে পড়তেন আপনি, এবং তারপরে এই জার্নিটা যে আমি শুনেছি যে আপনি ইন্ডিয়াতে এসেছিলেন, আপনি ট্রেনিং নিয়েছেন, এবং এই ট্রেনিং থেকেই পরবর্তীকালে আপনি সেনাতে জয়েন করেছেন। সুতরাং যদি এই জার্নিটা আমাদের একটু সংক্ষেপে বলেন। জি, আদাব, নমস্কার, সালাম আলাইকুম। ধন্যবাদ, আপনি আমাকে আপনার এই কলকাতা ভিত্তিক চ্যানেলে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে পশ্চিম বাংলাভাষী তথা বাংলাভাষী তথা সারা ভারতবাসীকে সালাম ও শ্রদ্ধা জানাই। দেখেন, 69-এর ছাত্র আন্দোলন থেকে আমাদের রাজনীতির মাঠে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। তখন আমরা কলেজে পড়তাম। 69, 70 হলো। 71-এ 25শে মার্চে ঢাকায় ছিলাম। আমাদের উপর যে অত্যাচার নেমে আসলো, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো, ওনাকে নিয়ে গেল। তারপরেই রাত্রিবেলা, মানে রাত্রে 12:30 একটার দিকে জেনারেল জিয়ার, তখন মেজর জিয়া বলছি, বলে একটা ঘোষণা আসলো, যেটা আমাদেরকে দারুণ ভাবে, কি বলা যায়, আপনি ওই সময় বুঝতে উদ্বুদ্ধ চেষ্টা করেন। করলো, উদ্বুদ্ধ করলো। সুভাষ সুভাষ বসু সে ডাক আমাদের কাছে মনে হয়েছে ওই সুভাষ বসু, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ দি ইন্ডিপেন্ডেন্ট। সুভাষ বসু সেই বিখ্যাত উক্তি তখন আমাদের মধ্যে একটা অনুপ্রাণিত হয়ে গেল, যে সুভাষ বসু স্বাধীনতার কথা বলে গেছিল 1942 সনে, ডাক দিয়েছিল ভারতবাসীর কাছে, কিন্তু আমরা সেই ভারতবাসী সেদিন বসের সেই ডাকে সাড়া দিইনি। যদি দিতাম, আজকে কিন্তু ভারতের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, পাকিস্তানের মানচিত্র অন্যরকম হতো। ঠিক। আজকে কিন্তু এখানে আমরা এরকম ভাবে ডালে ডালে ছড়ায় যেতাম না। কিন্তু সেই ভাষণটা আমাদের কাছে তখন মনে হয়েছে যে ওই সেই ভাষণ। এবং জিয়ার ভাষণটা পলিটিক্যালি আমরা দেখি নাই, আমরা দেখেছি যে এটাকে একটা আহ্বান ইয়াংদের জন্য। আমরা ইয়াং, মাত্র 21 বছর বয়স, 21 না 19 বছর বয়স, বুঝলেন? এর চেয়ে ব্লাড আর কি থাকবে, তাজা ব্লাড, রক্ত গরম। তারপরে আমি অ্যাথলেটিক্স করতাম, ফলে তো দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, লাফালাফি, জগিং, এগুলো তো কোনো বিষয় ছিল না তখন। 3 দিন 4 দিন পরে ঢাকা থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি প্রায় 200 কিলোমিটার দূরে ঢাকা শহর থেকে। তৎকালীন সময় সোজা রাস্তা ছিল না, ঘুরায় ঘুরায় গ্রামের রাস্তাতে আসতে হয়েছে। সেই 200 কিলোমিটার সাইকেল চালায় চলে আসলাম কিশোরগঞ্জ কি বাড়িতে। আপনার বাড়ি? কিশোরগঞ্জ আমার বাড়ি। আচ্ছা। কিশোরগঞ্জ এখন তো 130 কিলোমিটার ডিস্টেন্স, হুম হুম। কিন্তু 130 কিলোমিটার আমাদের ডিস্টেন্স ছিল না। এই জন্য আমাদের যেতে হতো কিশোরগঞ্জ থেকে হ্যাঁ, সে হয় তো রাস্তাঘাট হয়েছে সেই জন্য। ময়মনসিং, না হলে আসতে হতো ভৈরব, ভৈরব থেকে নরসিংদী, এভাবে ঘুরাই ঘুরে আসতে হতো। প্রায় নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার তখন ছিল। তো তৎকালীন আমার জন্য তো আমার জন্য কোনো সমস্যা ছিল না সাইকেল চালায় আসা। তা আমি না, আসলাম, তা আমি চলে আসছি। আসার পরে প্রথম একটা অপারেশন হলো 17 এপ্রিল। আমার বাড়ির ঠিক পিছনে একটা বিল, বিলের পরে রেল লাইন। বিল বুঝেন তো আমাদের নিম্ন নিশ্চয়ই, অঞ্চল যেগুলো, নিম্নভূমি যেগুলো আছে, সেই নিশ্চয়ই। যেখানে পানি আটকে থাকে, সেই বিল, আমাদের গ্রামটা, গ্রামের পিছনে এরকম খন্ড খন্ড বিল। তারপরে একটা প্যারালাল রেল লাইন চলে গেছে, সেই ব্রিটিশ আমলের রেল লাইন। আমরা কিন্তু গত 100 বছর ধরে আমরা আমাদের এলাকার মানুষ প্রথম থেকে রেল লাইনে ব্যবহার করছি। ট্রেনের সঙ্গে আমরা বেশি যোগাযোগ ছিল অন্যান্য গাড়ির চেয়ে। আমি কথাটা কেন বললাম, উপলব্ধি কেন বললাম, ঠিক আমার বাড়ির পিছনে একটা ছোট্ট একটা ব্রিজ ছিল। তখন তো বলা হচ্ছে ব্রিজ, 9 মিটার ব্রিজ করতো না ওরা, রেলের যে 9 মিটার ব্রিজ গুলো, সেই ব্রিজ গুলো শুধু এটা ওয়াটার পাস করার জন্য, নট টু কোনো অবস্টাকল ক্রস করার জন্য না, যাতে দুই পাশের পানিটা পাস হতে পারে, ক্যানালের উপরে ছিল। তো হঠাৎ করে ওই একদিন আগে আমাদের কাছে তৎকালীন ইপিআর এ 4-5 জন সৈনিক আসলো, পুরো আর্মস নিয়ে। তারা যে তাদের ক্যাম্প থেকে যখন তারা চলে আসছে, দে হ্যাড এভরিথিং ইনক্লুডিং দিস আপনার প্লাস্টিক বোম and P, plastic explosive. They had আচ্ছা। the plastic explosive. And you know the plastic explosive is jelly. হুম হুম। এটা জ্বালায় চা খাওয়া যায়। আচ্ছা। এবং আমরা যুদ্ধক্ষেত্রে এরকম দেখছি যে প্লাস্টিক জেলি দিয়ে আগুন দিলে চা খাওয়া যায়। বাট এটার দরকার হলো শক, শক দি লিটল ব্লাস্ট। হুম।
প্লাস্টিক এক্সপ্লোসিভের মেইন জিনিস হলো যদি এটার উপরে ফায়ার করেন দেন ইট উইল ব্লাস্ট, অথবা যদি কোনো ইলেকট্রিক শক দিতে পারেন তাহলে ওইটা ব্লাস্ট হবে। আদারওয়াইজ প্লাস্টিকটা হলো একটা ময়দার গোলার মতো, আপনি এটা নিয়ে বালিশ বানায়া শুয়ে থাকতে পারেন, ঠিক। আদারওয়াইজ ইট ইজ ভেরি মানে নমনাল। ওই প্রথম প্লাস্টিক এক্সপ্লোসিভ দেখলাম, ও আমাদেরকে নিয়ে বসা কয়েকটা বোমা বানালো। এর মধ্যে সে আমাকে পাইলো সবচেয়ে ইয়াং তরতাজা, দেখছেন তো আমি তার এখন মানে প্রায় এরা এরা ওই ইস্ট পাকিস্তান যে ইয়ে ছিল, ইস্ট পাকিস্তান ইস্ট রাইফেলস পাকিস্তান ছিল, যেটা রাইফেল, ইস্ট পাকিস্তান, তার থেকে এরা বেরিয়ে গেছে। এরা বেরিয়ে গেছে, এরা বেরিয়ে এসে ঢাকার থেকে ঘুরতে 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 আইসা আমাদের ক্যাম্পে আসছে, মানে ক্যাম্প মানে আমাদের গ্রামে আসছে। তো আমাদের গ্রামে উই গেভ দেম এ শেল্টার। আমাদের একটা গ্রাম আছে, এখন গ্রামগুলো এখন নাই, আগে কিছু জঙ্গলি গ্রাম ছিল, গ্রাম কিন্তু লুকাও জঙ্গলে ভর্তি, আম কাঁঠাল এই সমস্ত গাছের ভর্তি, মানে ওখানে গ্রামে রোদ্দু যায় না, প্রচুর বাড়ি আছে কিন্তু অনেকটা পুরাটা জঙ্গল বিলের পাশে। তো ফলে এগুলোকে আমরা বলতাম জঙ্গলি গ্রাম, যেমন আপনারা শুনছেন জঙ্গল বাড়ি, এরকম নাম শুনছেন নিশ্চয়ই। তো ওই ওখানে এসে ওরা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার কারণটা হলো যে ওই যে বললাম যে আশেপাশে কোনো রাস্তা নাই, খোলা, আর পুরাটা ভিতরে জঙ্গল, এখানে কোনো এই 100 ফুট দূরে গেলে পরে আর আপনাকে হদিস করার কোনো সুযোগ নাই, আর প্রতিটা বাড়ি একদম গাছ দিয়ে ঘেরানো। যাই হোক, এই কথাগুলো কেন বললাম, টু আন্ডারস্ট্যান্ড দি পজিশন, জায়গাটা কিরকম ছিল সেটা বোঝানোর জন্য। তো ওখান থেকে সে রাত্রে আমাদেরকে নিয়ে এক্সেল বানাইলো, বানায় বললো তুমি চলো আমার সঙ্গে। তা ও বানানোর সঙ্গে আমি সারাদিন ছিলাম প্রক্রিয়াতে। তো আমাকে একটু তাগড়া মাগড়া দেখলো, নিল, গিয়ে দেখলাম সে ওই ব্রিজের বিভিন্ন জায়গায় জায়গায় সে এগুলোকে লাগাই দিল, পেস্ট করে আচ্ছা লাগাই দিল, আচ্ছা, বুঝছেন, লাগাই দিয়া মানে কিছু এলইডি ব্লাস্টের মতো ট্রেন এলে পরে ব্লাস্ট করানো হবে। ব্লাস্ট, এডি ব্লাস্ট দিয়ে সে দুইটা ডেটোনেটর রাখলো ট্রেনের যে জয়েন্ট আছে না, দুইটা রেলের জয়েন্ট, হুম মানে যে দুইটা ট্র্যাক জয়েন করেন না, ওই ফাঁকের মধ্যে সে দুইটা ডেটোনেটর বসে রাখলো, হুম হুম। আর কিছু ডেটোনেটর দিয়ে রাখলো ওইটার ভিতরে, এক একটা করে ডেটোনেটর ঢুকাই দিল। যাই হোক, আমি তো বুঝি নাই কি হবে এটা নিয়ে, কি হবে না। আমি সকালবেলা একদম মানে আমরা রাস্তায় কাজটা করে যার যে ঘরে ঘুমাচ্ছি, হঠাৎ করে সকালবেলা 7:30টার দিকে ঘুম করে একটা শব্দ শুনলাম, তাড়াতাড়ি ঘুম ভাঙলো। এখন আমি তো জানি কি হয়েছে, বাকি সবাই দৌড়ে যাচ্ছে, আমাকে বলছে উঠ উঠ যা, আমার বলছে দেখ কি হয়েছে, ওদিকে যাইস না আবার। কিন্তু আমি তো জানি ঘটনাটা কি ঘটেছে, কিন্তু আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো যে একটা রেল লাইনের ব্রিজ, আগে বইয়ে পড়তাম আমাদের সেই আমাদের মুক্তিযুদ্ধের আগের বা স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের তখন গল্প হয়েছে, থেকে। তখন হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এটা ওই মানে রেল লাইন ক্ষুদিরাম, ওড়ানো। হ্যাঁ রেল লাইন উড়ানো হয়েছে, ক্ষুদিরামের সেই বোমা মারার না, হুম। এই গল্পগুলো আমাদেরকে খুব অনুপ্রাণিত করতো মুক্তিযুদ্ধের সময়, খুবই অনুপ্রাণিত করতো, কারণ এগুলোই মনে হতো যে এটি আমার আদর্শ। এই মাওবাদীদের আদর্শটা তখন আমাদের কাছে আদর্শ বলে মনে হতো, যে আমরা এট এনি কস্ট এই দেশটাকে মুক্ত করতে হবে। আর আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করলো, আমরা যারা মুসলমান হিসাবে ছিলাম, আমরা, ওরা চেষ্টা করলো এটা দেখাইতে যে হিন্দু বিদ্বেষী, তারা হিন্দু থেকে ভারত থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমাদের এই কথা হলো, যদি হিন্দু তুই বিতাড়িত করো তা আমাকে মারলা কেন, আমাদেরকে আক্রমণ করলা কেন। এটা কিন্তু ইয়াং লোকগুলাকে সহজে মেনে নিল না, কিন্তু আমাদের কিছু করার নাই, কারণ আমাদের যুদ্ধের প্রস্তুতি ছিল না। আমরা তো ঝান্ডা উড়াইছি, আন্দোলনটা করেছি ঝান্ডা দিয়ে, আমরা তো সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম না, বা আওয়ামী লীগ সরকার সশস্ত্র বিপ্লবের জন্য শুরু করে নাই। এটা লাকিলি 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিভোল্ট করলো, ফার্স্ট বেঙ্গলের অর্ধেক অংশ, সেকেন্ড বেঙ্গল, থার্ড বেঙ্গল, ফোর্থ বেঙ্গল, এইট বেঙ্গল, এরা যুদ্ধক্ষেত্রে, বেঙ্গল ইস্ট বেঙ্গল ছিল পাকিস্তানের একটা আলাদা দুর্ধর্ষ বাহিনী, বেশ ভালো শক্তিশালী বাহিনী ছিল তারা। এবং আমাদের এই যে ফার্স্ট ব্যাটালিয়ান, ফার্স্ট বেঙ্গল যেটাকে বলি, এটা আপনার খ্যামখানান সেক্টরে 65-এর যুদ্ধে দে গট ভেরি গুড অ্যাওয়ার্ড, জেনারেল জিয়া ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্যাট ক্যাম্প। এখন এই ব্যাটালিয়নগুলো রিভোল্ট করার ফলে কি হয়েছে, আমরা রেডিমেড 5টা সশস্ত্র ব্যাটালিয়ন পেয়ে গেলাম, যেটা রেস করতে আমাদের অনেক সময় লাগতো। তারপরে ইপিআর বেরিয়ে আসলো, ইপিআর ছিল তৎকালীন সময় প্রায় 26,000 ইপিআর, তারা সবাই চলে আসলো অস্ত্র নিয়ে, বিওপির থেকে সব অস্ত্র নিয়ে আসতো। যেহেতু ইন্ডিয়া আমাদের কোনো বাধা হয় নাই, ফলে অস্ত্রগুলো নিয়ে আমরা ঢুকে যেতে পেরেছি। আচ্ছা। তারপরে
হ্যাঁ, ইন্ডিয়াতে রাজারবাগে কবে ঢুকলেন? ইন্ডিয়াতে কবে না ঢুকলেন? আমরা যারা বর্ডারে ছিলাম, যারা সশস্ত্র বর্ডারে ছিল, তারা সব ঢুকে পড়তে পারলো, কারণ তারা আর অবস্টাকল পেল না, কারণ ইন্ডিয়া ওয়াজ দ্য সেফ জোন ফর দেম ছিলাম। এবার কিশোরগঞ্জ আমাদের এটা কি আমাদের বোধহয় মেঘালয় বর্ডারে, তাই তো? না, এটা পড়েছে আপনার রইলো আগরতলার এই সাইডটা, ওই যে আপনার যেটা বলেন ওই ত্রিপুরার দিকে। হ্যাঁ, ত্রিপুরার সাইড, ঠিক আছে, ত্রিপুরা সাইডে ত্রিপুরা পড়েছে। মেঘালয় ওই অঞ্চলটা। হ্যাঁ, আমাদের ওই যে আখাউড়ার পরে আপনাদের যে বর্ডার, ত্রিপুরা বর্ডার, হ্যাঁ, যেখানে আগরতলা। আপনাদের আপনার এখন আগরতলা একটা গেটে বর্ডার আছে, শ্রীমন্ত বোধহয় শ্রীমঙ্গল একটা বর্ডার আছে। যে আহ, হ্যাঁ, আর শ্রীমঙ্গল বর্ডারটাই আমাদের পাশাপাশি। আচ্ছা, শ্রীমঙ্গল আচ্ছা, হচ্ছে কিছুটা নর্থ এবং লিটল ওয়েস্ট, আচ্ছা, বুঝছেন না? আ- আর আচ্ছা। এটার তো সঙ্গে তো আমরা ওখানে তো গেলাম। আমি কেন বলে নিচ্ছি, এই যে সশস্ত্র বাহিনীগুলোর অস্ত্রগুলো পেয়ে গেলাম, এবং রাজারবাগ পুলিশ লাইন এবং সকল থানার পুলিশগুলো থানা লুট করে নিয়ে আসলো, তারা থানাগুলো বেরিয়ে নিয়ে আসলো। ফলে একটা বিপ্লবের যে প্রয়োজন, জনমত ছিল, জনগণ রেডি ছিল, এবং লাকিলি আমরা এই কয়েকটা ব্যাটালিয়ান পুলিশ এবং ইপিআর বিদ্রোহ করার কারণে উই গট এ রেডিমেড আর্ম ফোর্স। প্রায় 26,000 নাকি? 26,000 ইপিআর ছিল, হুম, আর এই আমাদের ইস্ট বেঙ্গলের ছিল ধর 5টা ব্যাটালিয়নে প্রায় অ্যানাদার 5,000, আর আচ্ছা, পুলিশের ছিল আবার অ্যানাদার প্রায় 30,000, বিকজ আচ্ছা, সব সব থানাগুলো বিদ্রোহ করছে মোটামুটি। আচ্ছা, তার পুলিশের মানে এই তো 60,000 হয়ে গেল। হয়ে গেল, এরা কিন্তু একটা মিলিটারি ফোর্স হিসেবে হয়ে গেল, যেটা অর্গানাইজ করতে যে কোনো বিপ্লবের জন্য অনেক দিন প্রয়োজন লাগে। নিশ্চয়ই। এইটা দেখার পরে আপনারা যেটা করলেন, আমাদেরকে প্রথম শেল্টার দিলেন, জায়গা দিলেন, কিন্তু অস্ত্র আপনারা নিয়ে আর্মস নিয়ে এলেন, কিন্তু অ্যামুনিশনস এর সাপ্লাই তো পাবেন না। না না, এমন আমি আসতে সেটা ছিল, আমরা যা আর্মস অ্যামুনিশন এক্সক্লুসিভ নিয়ে চলে আসলাম। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি বাধা দিতে পারতেন, আমাকে বর্ডার ক্রস করতে না দিতে পারতেন। যেমন এবার আমাদেরকে বর্ডার ক্রস করতে দিচ্ছেন না, আপনি চারপাশে এখন ভিসা টিসা বন্ধ করে দিয়ে সমস্ত বর্ডার সিল করে দিয়েছেন। কিন্তু তৎকালীন সময় যদি আপনি বর্ডার বন্ধ করতেন, তাহলে কিন্তু আমরা ব্যাকাতে পড়ে যেতাম, বিকজ আমরা উইড বি স্যান্ডউইচ ফ্রম হুম, বোথ সাইড। হুম, কিন্তু এটা করেন নাই, এই জন্য আমি গ্রেটফুল টু ইন্দিরা গান্ধী গভর্নমেন্টস। তখন সিদ্ধার্থ শঙ্কর ছিলেন কংগ্রেসের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। নেতা, এবং পশ্চিমবাংলার সমস্যা খুব ভালো ছিল না, পশ্চিমবাংলা আমাদেরকে খুব লাইক করে নাই। হুম, কিন্তু বামরা ছিল আবার ত্রিপুরাতে, হুম, মেঘালয়ে। হুম, ফলে তারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম করলো, আমাদের বাম যারা ছিল, যারা বিপ্লবী ভাবনা, তো তারা, ফলে আমরা শেলটা পেয়ে গেলাম। আমি মে মাসে ওই আখাউড়া বর্ডার দিয়ে কসবা হয়ে নদীর ভিতর দিয়ে, ওই যে আমাদের নাম ভুলে গেলাম, বা আমরা তিতাস নদী দিয়ে, আমরা নদীর মধ্যে দিয়ে যে পানি আসলো জুন মাসের দিকে, আমাদের মে মাস মাসে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে পানি হলে আমাদের মুভমেন্টটা তখন সুবিধা হয়ে যায়। পাকিস্তানের সঙ্গে আমাদের যে সমস্যাটা, সুবিধা ছিল, পাকিস্তানিরা পানিকে ভয় পাইতো, তারা পানিতে নামতে চেত না, তখন বেশিরভাগ সাঁতার জানতো না। কিন্তু আমরা তো পানিতে বর্ন, হুম। ওয়াটার ইজ আওয়ার, মানে ইজ এন আমাদের সেকেন্ড, আমাদের দ্বিতীয় বাঁচে বেঁচে থাকার জায়গা। আমরা পানিতে আমরা ডুব দিয়ে থাকতে পারি অনেকক্ষণ, ছোট সময় ডুব দিয়ে থাকতাম, কে কতক্ষণ থাকতে পারে, 12 মিনিট 13 মিনিট, কম্পিটিশন দিতাম ছোট সময় আমাদের, কারণ পুকুরে গোসল করার অভ্যাস, নদী খালে বিলে গোসল বাংলাদেশ করার অভ্যাস। বাংলাদেশ মানেই তো খাল, বিল, নদী, তাই হ্যাঁ, না? আমরা তো বাথরুম কারে চিনি না, এবং ওই কোনদিন বাথরুমে গোসল করছি বা বালতিতে পানিতে গোসল করছি এটা ভাবতেই পারি না। লাফ দিয়ে পুকুরে নেমেছি, ঝাঁপ দিয়ে নেমেছি। ইভেন কি আমার ওয়াইফ পর্যন্ত মেঘনা নদীতে গোসল করতো, তখন সে, এখন, তখন ওয়াইফ তারপরে হয় আপনি নাই। ত্রিপুরা চলে এলেন। তিতাস তিতাস নদীতে তখন আমার ওয়াইফ যখন ক্লাস 6-7 মেয়ে, আচ্ছা, তখন সে ওখানে সাঁতরাইতো, তিতাসে সাঁতরাইতো, বুঝছেন? তো আমরা এরকম বলে হেবিচুয়ালি, আমরা হেবিচুয়েটেড। তো এখন আমার ওয়াইফকে একটু পরিচয় করে দিই আপনার সঙ্গে, যদি সুযোগ হয়। আসো, যদি আপনি একটু চান্স দেন, সো জাস্ট উইল গিভ এ সালাম টু ইউ। আসো, সামনে আসো। সুজা, নমস্কার, নমস্কার, নমস্কার। থ্যাংক ইউ। সরি, ইটস মেবি দিস লিটল ডিফারেন্ট ডাইমেনশন অফ ইউর প্রোগ্রাম, যদি মনে করেন আর কি, তাই না? দিস ফ্যামিলি টাচ। এখন কি হয়েছে, আমরা এই পানি দিয়ে, নৌকা দিয়ে মাছ নদীতে যাইতাম। ফলে ওরা এই পার থেকে ওপার থেকে, আমাদের গুলি রেঞ্জে ছিলাম না। তিতাস অনেক বড় নদী, অনেক চওড়া হুম, নদী, কিন্তু আমরা তিতাস নদীর মধ্যে দিয়ে যাওয়ার মতো আমাদের সেই মনোবল, সাহস ছিল, আর তাও রাত্রেবেলায়। হুম, আমরা গিয়ে ইন্ডিয়াতে ঢুকলাম, এটাকে বলা হয়
গিয়ে ঢুকলাম। প্রথম ঢুকলাম আপনাদের ক্র্যাফট হোস্টেল, যেটা আপনার টিচার্স ট্রেনিং স্কুলের হুম, একটা হোস্টেল আছে আগরতলায়। হুম। এখানে গেলাম, কারণ আমাকে নিয়ে গেল যারা, তারা ন্যাপের লোক নিয়ে গেছিল, কমিউনিস্ট পার্টির কিছু অংশ, তারা তারা নিয়ে গেছিল। ফলে আমাকে নিয়ে ক্যাম্পে উঠাই দিল, ওই কমিউনিস্ট ক্যাম্পে, যেখানে আমাদের ন্যাপ ধরা মানে পড়ে। তো ভাসানির দল। না, ওই ন্যাপ মস্কো দল, আচ্ছা ন্যাপ বাসেন, ন্যাপ মস্কো। ওই যে মনি সিং, কমরেড মনি আচ্ছা। সিং, ফরহাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মতিয়া চৌধুরী, তখন এরা। তা ওই ক্যাম্পে আমরা গেলাম। কদিন পর দেখলাম ওই ক্যাম্পে আমাদেরকে লং টার্মের জন্য মোটিভেট করা হচ্ছে। যুদ্ধের প্রস্তুতিটা তত বেশি না, তাদের মনে হয় লং টার্ম প্ল্যানে যাচ্ছে, যে একটা বিপ্লবের পরে যেন একটা সমাজতান্ত্রিক বিপ্লব একই সঙ্গে সমাধান হয়। কিন্তু আমি আবার ছোট থেকে এই সমাজতান্ত্রিক ভাবটার দিকে বেশি একটা, যদিও আই টু লাইক চীন, আমি চীনের মাও সেতুং একটা ভক্ত ছিলাম ছোট থেকে। সেটা তো সবাই ছিল, আমরা সকলে। মানে এটা, কমিউনিজম হ্যাঁ, কিন্তু কমিউনিজম অ্যাজ হ্যাঁ, অ্যান আইডিওলজি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। এটা হ্যাঁ, কিন্তু আমি কিন্তু মাওবাদী ছিলাম, কিন্তু লাইকিং তো মাও তখন সেতুং এর কি প্রতি। আমাদের আমাদের দিক থেকে আপনাদের থাকতে দেওয়া হয়েছে থাকতে আপনাদের, দেওয়া হলো। এবং নিশ্চয়ই তারপরে আমি খাবার বলি, দাবারের ব্যবস্থা হয়েছে। একদম 3 বেলা খাওয়াইছেন আপনারা, অনেক শুক্রিয়া। আর বিকজ না, আমাদের সেটার কোনো জন্য আর পয়সা লাগে আমি না, কিছু জানতে লাগে না। চাইছি যে আমি একটু বলি, মানে ওখানে 2টা ক্যাম্প করা হলো। একটা ইয়থ ক্যাম্প, বিভিন্ন যে এটাকে বলা হয় আপনার লেবু সরান দিস এলাকাকে পরিষ্কার করে, ওখানে একটু আপনাদের ছোট ছোট টিলা ছিল, টিলাগুলোকে আমরাই পরিষ্কার করেছি, এটা ওরা লাগে নাই, আমরাই পরিষ্কার করে ক্যাম্প লাগাইছি। আপনারা তাবু দিয়েছেন আমাদেরকে, শত শত তাবু দিয়েছেন আমাদেরকে, সে তাবু দিয়ে করেছি। সো আপনারা মূলত আমাদেরকে শেল্টার দিয়েছেন। শেল্টার দেওয়ার পরে আমরা জুন মাসের পর থেকে, জুলাই মাস থেকে আমরা একটু বিদ্রোহ করা শুরু করলাম, যে আমরা তো এখানে ঘুমাইতে আসি নাই, আমরা তো ভারতে ঘুমাইতে আসি নাই, থাকার জন্য আসি নাই, আমরা জঙ্গল কাটতে আসি নাই, উই ওয়ান্ট টু ফাইট। তারপরে আস্তে আস্তে আমাদেরকে কিছু 5 দিন 7 দিন ট্রেনিং দিয়ে কিছু কিছু লোককে পাঠানো হলো। এই ট্রেনিং এর মধ্যে তারা এটা কি আমাকে আমাদের সিলেক্ট করে, আর্মি ট্রেনিং দিত? আপনাদের আর্মি প্লাস আমাদের লোক, দুটা মিলে, মেনলি আপনাদের বিএসএফ, আচ্ছা। এদের আন্ডারে একটু ইন ডিসগাইজ, হুম। ওরা সিভিল কাপড়ে ট্রেনিং দিত, আর আমাদের যে লোক ছিল মুক্তিযোদ্ধার ড্রেসে হইতো। মোটামুটি আমরা মিলিটারি ড্রেসে করি, কিন্তু অল মিলিটারি কমান্ড, মিলিটারি আর্মস, রাইফেল খোলা জোড়া, এলএমজি খোলা জোড়া, মানে যাতে আমি ফায়ার করতে পারি, ফায়ারিং এগুলা অ্যামুনিশন শিখা। সাপ্লাই দিত আমাদের দিক থেকে। হ্যাঁ, তখন তো অ্যামুনিশন দিত, আমরা যারা যুদ্ধে যাইতাম আমাদের অ্যামুনিশন, এক্সপ্লোসিভ, তখন গ্রেনেড এত এবার পপুলার ছিল না। আপনারা এই শেল্টারটাকে ব্যবহার করে অ্যাম্বুশ করতেন বাংলাদেশের আমরা বিরুদ্ধে। অ্যাম্বুশ করতাম, বা অনেকে আবার ভিতরে ঢুকে যেতাম। তো এই কাজটা করার পরে, এরপরে তো যুদ্ধটা যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয় নাই, এইভাবে আমাদের অপারেশন চালাই থাকলাম। মাঝখানে পাকিস্তান এলাকাটা স্বাভাবিক করে ফেললো, একটা নির্বাচন দিল, দিয়ে এই যে আজকের বিভিন্ন যুদ্ধাপরাধী যাদেরকে বলি, তাদেরকে রাজনীতি মাঠে নামাই দিল, পাকিস্তান পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে চেঞ্জ করে ফেললো। মালেক বলে একটা গভর্নর বানাইলো তারা। আগের গভর্নর মুনায়েম সাহেবকে বদলাইয়া, আইয়ুব খানের গভর্নরকে বদলাইয়া, মাঝখানে উমরাও খান গভর্নর, টিক্কা খান গভর্নর হয়েছিল, হুম। তারপর টিক্কা খানকে চেঞ্জ করে তার ভাই মিঠা খান আসলো, সেও গভর্নর হলো। তারপরে তাকে চেঞ্জ করে গভর্নর করলো আব্দুল মালিককে, এটাকে বলতো ঠেডা মালিককে বলতাম আমরা। তো মালিককে গভর্নর বানানোর উদ্দেশ্য হলো একটা সিভিল গভর্নমেন্টে কালার দিল তারা, পলিটিক্যালি তারা দেখাইলো আমরা মিলিটারি ওখানে নাই, ইট ইজ দিস সিভিলিয়ানস। এবং এখানে হিন্দুর আধিপত্যবাদ, হিন্দু দেখে আমরা এটা হিন্দুস্তান বানাতে ফেলতে যাচ্ছে, এই প্রপাগান্ডা পাকিস্তান তখন করতো। তখন আমরা ইন্ডিয়ানকে বলতাম তাহলে আমাদেরকে সামনে যেতে দেন। কেন জানেন, ইন্ডিয়ার প্রথম স্ট্র্যাটেজি ছিল যত হিন্দু ছেলেরা গেছে তাদেরকে ট্রেন করে ভিতরে পাঠানো তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। বাট আমি সরি টু সে, আজকে দুঃখের সঙ্গে বলছি, আমার হিন্দু ভাইরা মিজারেবলি ফেল, যে তারা বাংলাদেশে ব্যাক করে যুদ্ধ করার জন্য। এটা একটা করেনি। আমাদের, মানে করতে চায়নি, কেন জানি করে নাই, কেন জানি। মানে তাদেরকে যে মোটিভেশন ট্রেনিং তারা দিয়ে পাঠিয়েছে, যে ট্রেনিং তারা পেয়েছে, সেই ট্রেনিংটা যদি আমরা পাইতাম, তাহলে আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ হতে পারতাম। এবং তাদেরকে যে অ্যামুনিশন দিয়ে পাঠানো হইতো, এমনকি তাদেরকে এসএমজি দেওয়া হইতো, আমাদেরকে দেওয়া হইতো না। ওদেরকে আচ্ছা। এলএমজি দেওয়া হতো, ওদেরকে এলএমজি দেওয়া হইতো, বুঝছেন না, হুম। ওই ব্রিটিশ ব্র্যান্ড এলএমজি, ওইটা দেওয়া হইতো, কিন্তু আমাদের দেওয়া হইতো না। মানে এটা কেন জানি না, এটা আমি পরে রিসার্চ করি নাই। হুম। ঠিক আছে, আমরা ফেয়ার এনাফ। আমাদের আমরা
আমরা আমাদের যুদ্ধ অব্যাহত রাখলাম, করতে থাকলাম। তারপরে আমাকে পাঠিয়ে দেওয়া হলো, আমি লাকিলি আনলাকিলি আই সিলেক্টেড এজ অফিসার, ক্যাডেট হিসাবে। সো আই ওয়াজ ট্রেন এজ অফিসার ইন মূর্তি, নিয়ার ইউর কুচবিহার, নিয়ার ইউর জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি খুব সুন্দর ভুটান জায়গাটা, জায়গাটাও ভুটান খুব এবং সুন্দর। খুব ভেরি বিউটিফুল, ভেরি নাইস। ওই জলঢাকা রিভারটা নেমে আসতেছে ফ্রম দ্য ভুটান, ভুটান হয়ে শিলিগুড়ি চলে গেছে, এদিকে নামছে, এসে পরে এক তিস্তা পাশে দিয়ে এক আসছে। এক পাশে গরুমারা ফরেস্ট, একদিকে চাপড়ামারি ফরেস্ট, খুব জি সুন্দর জি, জায়গা। ওখানে চা বাগানের কয়েকটা চা বাগান খালি করে দিয়ে, ব্যারাকগুলা খালি করে দিয়ে আমাদেরকে ওখানে অফিসার্স ট্রেনিং দেওয়া শুরু করলো। এটা মনে কি হলো ইন্ডিয়ান মূলত আর্মি দিতে শুরু করলো এবারে? একদম ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মি, এখানে কেউ নাই। আচ্ছা, ইট ওয়াজ এটা কোন ইন্ডিয়ান মাস আর্মি। হবে? এটা হ্যাঁ, কোন মাস হবে? এটা দুইটা কোর্স হয়েছে। একটা কোর্স হয়েছে জুলাই টু অক্টোবর, হুম আর একটা হচ্ছে অক্টোবর টু ফেব্রুয়ারি। হুম পরে এটা জানুয়ারিতে কাট ডাউন করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, মানে 16 ডিসেম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। হুম। এখন এই যে আমাদের 3 মাস ট্রেনিং আমরা পেয়েছি, 3 মাস ট্রেনিং পাওয়ার পরে আমরা তো আসলাম। এর মধ্যে So যে জিনিসটা, now you are very, very tough soldiers, trained we have soldiers. become full soldier, we have become full soldier তখন, after getting military training or officers training, এবং it was under so tough training that initially এই আমরা, যে সিলেকশন গুলো করেছিল ওটা ইন্ডিয়ান আর্মি করেছিল? ইন্ডিয়ান আর্মি না, এটা বাংলাদেশ আর্মি করে দিয়েছিল। এটা আচ্ছা। বাংলাদেশের আর্মি করে দিয়েছিল। বাংলাদেশে যারা আমাদের ইপিআর এবং যারা ছিল, যারা যে শফিউল্লাহ, কারা যারা কারা জিয়া, কোথায় কেস তারা অফিসার তারা হবে? যার যার সেক্টর থেকে দে ফাউন্ড বেস্ট বয়, তাকে তারা ইন্ডিয়ার কাছে হ্যান্ড করলো যে এদেরকে অফিসার ট্রেনিং দাও। বিকজ আমাদের অফিসার কম ছিল, আমাদের ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গুলোতে অফিসার্স কম ছিল, ফলে অফিসার দরকার ছিল বেশি। কারণ ইউ নো দে ওয়ার এর জন্য আমি অফিসার ইজ, একটা এটা এটা কিন্তু অন্য কোনো কারণে না, আমরা এই ইতিহাসগুলো তো খুব ভালো করে জানি না। আমি তো ছোট ছিলাম, জি জি জি, কিন্তু আমি জানতে চাইছি। আর এই যেহেতু এই দুই দেশের সম্পর্কের মাঝে এগুলো তো মাঝে মাঝেই আলোচনা থেকে হারিয়ে যায়, মাঝে মাঝে ফিরে আসে, তখনও খানিকটা নানান রকম গন্ডগোল, উল্টো পাল্টা কন্টেন্ট মিশিয়ে দিয়ে, হ্যাঁ, জি জি আসে। জি, এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। যার ফলে ইতিহাসটা খুব ডিস্টর্টেড। আমি এটা জানতে চাইছি। কিন্তু আমি আপনাকে জীবন থেকে বলছি, আমি আমি সেজন্যই ইতিহাস আপনার কাছে বলছি, এসেছি। এবং তাতে আমি আমার তাতে জীবন, তাতে তাতে এই যে আপনি বললেন একটা কথা যে এদের ট্রেনিং দিয়েছে তারা, কিন্তু এটা আমি খুব খুশি যে আপনি এইভাবে বলছেন, সরাসরি না না, অনেস্টলি। কেন বলছি, যে ফ্যাক্ট, এখানে কেউ ছিল না আপনাদের, আমি বললাম জীবন থেকে বলছি আমরা। তো এই এই এবং যে আমরা এই যে এতগুলো লোক, এবং যারা তাদের ছিল তো তাদেরকে আমরা এখনো রেসপেক্ট করি, তাদের তো টাকা আমরা পয়সারও এখনো তাদের দরকার একটু, রেসপেক্ট করি, দে ওয়াজ আওয়ার টিচার। রাইট? হ্যাঁ, স্যার, এই যে এতগুলো মানুষ বা আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন তাদের আপনাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছে, এই অবধি তো মানলাম তখন। তো কিন্তু টাকা পয়সারও তো দরকার কিছু। তো হ্যাঁ, এরকম টাকা কি পয়সা, কিছু ছিল? কোনো স্টাইপেন্ড হতো হ্যাঁ, কিছু? তখন আমাদেরকে 150 টাকা স্টাইপেন্ড দিত। 71-এ? 150 রুপি, 150 রুপি, হ্যাঁ। হুইচ ইজ নট ব্যাড ইন 1971। নট ব্যাড, ভেরি গুড, ভেরি গুড, বুঝছেন না। এবং সেটা নিয়ে আমি যখন মানে ঢাকা ট্রেনিং অনেকের আসি, মাইনে ছিল ওইটা, আমি জানি। মানে মানে এটা আমাদের পকেট আমাদের না, দেশে ভালো দিক ছিল, অনেকে ওই টাকার মাইনে ছিল। মাইনেও ছিল, হ্যাঁ। এবং ওই টাকা দিয়ে প্রথম শিলিগুড়ি বাজার থেকে জিন্স প্যান্ট কিনলাম, ক্যাটস কিনলাম, বুঝছেন আচ্ছা না, আমার মার জন্য শাল কিনলাম, বুঝছেন। আচ্ছা, কারণ এই যে শিলিগুড়ি মিলিটারি বাজারে বুঝেন গিয়ার্স, তো। হুম স্যার, এই যে মিলিটারি গিয়ার্স, হুম, জুতো থেকে শুরু করে সবই তো লাগে। জি জি জি, তো এগুলো কি প্রোভাইড করতো ইন্ডিয়ান আর্মি? ওগুলো ট্রেনিং এর জন্য পুরো আমাদের ইউনিফর্ম প্রোভাইড করতো, আচ্ছা। আমাদের যা কিছু লাগতো। আর এগুলো যেটা বললাম, এটা টাকাটা পাওয়ার পরে কি করবো, ফার্স্ট মাসে বেতন পাওয়ার পরে কি করব, we are taken to Siliguri market every month, we have to take to Siliguri market so that you can really relax one day, রাইট। বুঝছেন না। আফটার ট্রেনিং এর মধ্যে একটা রিল্যাক্সের দরকার পড়ে তো। এবং হুম। এত টাফ ট্রেনিং ছিল আমাদের জন্য, কমান্ডো স্টাইলের ট্রেনিং। আমরা প্রথম 3 দিন তো আমরা বাথরুমে যেতে পারতাম না, এত ব্যথা। মানে বসতে পারতাম না, বুঝছেন না। ঠিক। কিন্তু আস্তে 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 উই বিকাম ইউজড টু। আমাদের এই যে আজকে ডেইলি স্টারের এডিটর মাহফুজ, হুম। তার তো পা এরকম হয়ে গেল, সে 7 বছর ট্রেনিং করলো খালি ওই এক পায়ে, মানে সে দৌড়াদৌড়ির জন্য খালি সবার পিছনে ল্যাম্পিং, উনি কি আপনার বুঝছেন না। সঙ্গেই ছিলেন? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে ছিলেন, বুঝছেন না। আচ্ছা, মাহফুজ আনাম। মাহবুজ আনাম, যে ডেলি স্টারের যে আসেন, বাট হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্যাটস ওয়াই তাকে ইন্টেলেকচুয়াল অ্যাকচুয়াল হিসেবে দে হ্যাভ টু ট্রেন হিম। তার ফিজিক্যাল ফিটনেসটা তখন আর বেশি ছিল না। আর আমরা ছিলাম ট্রু ইনফেন্ট্রিয়ান, মাথাটা ছিল কম, শরীর শক্তি ছিল বেশি, বুঝছেন না। আমরা হলাম সেই
মানে আমি তখনই বলতাম, এটা আপনার ইউ ডোন্ট মাইন্ড আদারওয়াইজ, আমরা হলাম উমর না হলে আলী, মানে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানিদের লড়বো, বুঝছেন না? ইন্ডিয়ান কোনো ডক্টরিন না। তারপরে আমরা উমরের চেয়ে কম না, আমরাও ওই খালিদ বিন ওয়ালিদের চেয়ে কম না, উইল বি অলসো খালিদ বিন ওয়ালিদ। মানে দিস ওয়াজ আওয়ার অ্যাবসলিউটলি স্পিরিট। আমরা যারা, অ্যাবসলিউটলি আমরা কিছু ফ্রেন্ড ছিলাম যারা ফ্রন্ট লাইনার, যারা আমরা যুদ্ধটাকে ফ্রন্ট লাইন থেকে দেখেছি, তাদের এটা ছিল স্পিরিট। মানে গায়ে নিষ্পিস করতো, ঘুমাইতে চাইতাম না, যে ইউ হ্যাভ টু গো, বর্ডারে গিয়ে আর দুইটা গুলি করে আসতে হবে। তাহলে আপনি আপনি দুবার ট্রেনিং নিয়েছেন জুলাই থেকে না এই এটা না না না, আমি নিয়েছি, পরে একটা ট্রেনিং নিলাম, নেওয়ার পরে আমরা আহ, যুদ্ধ থেকে আমরা আমাদেরকে একটা গ্রুপকে উড্র করে ফেললো ট্রেনিং এর জন্য। আচ্ছা আমাদের উড্র করে ফেললো নভেম্বরে, কিন্তু অল অফ এ সাডেন ইন্ডিয়ার স্ট্র্যাটেজি হ্যাজ বিন চেঞ্জ, যে হুম, ইন্ডিয়া ওয়ারটা প্রলং করবে না, হুম, ইন্ডিয়ানটা বিফোর ডিসেম্বর না হুম। এটা এন্ড করবে। এটা আমরা প্রথম জানতে পারলাম আমাদের যখন স্টাডি পিরিয়ড হচ্ছে, স্টাডি করাইতো আমাদের কর্নেল আচ্ছা কমান্ডাররা বা আরেকটা লেফটেন্যান্ট কথা কর্নেলরা। এই প্রসঙ্গে জিজ্ঞেস করে নেই, আমাদের তো বেশ কয়েক হাজার ইন্ডিয়ান সোলজার যারা বাংলাদেশে মারা গেছেন, কেমন কয়েক মানে হাজার এবং অবশ্যই এবং সোলজার্স খুঁজে অনেক অফিসার্স মারা গেছে। খুঁজে পাওয়া যায়নি, আনআইডেন্টিফাইড। হ্যাঁ, জি জি। তো আমি যতদূর জানি যে তারা প্লেন ড্রেসে ঢুকেছিলেন, এটা কি সত্যি? শুনেছি আমরা। না, ইনিশিয়ালি তারা প্লেন ড্রেসে ঢুকে নাই, এই যে আচ্ছা বললাম হিন্দু ছেলেদেরকে ঢুকাইছিল। আচ্ছা। আইডিয়া ছিল যে তারা দে উইল রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ানস, হুম। বাট আনফর্চুনেটলি, মানে আমি সরি আজকে ইতিহাসের এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তারা ইন্ডিয়ার ফেভারে কাজ করে নাই, আবার পাকিস্তানের পক্ষ যায় নাই। মানে তারা তারা লং তারা সেফ সেফ তারা থেকেছিলেন। সেটেলমেন্ট চিন্তা করছে, তারা চিন্তা করছে আর ইস্ট পাকিস্তান যাওয়া দরকার নাই, আমরা ভারতের সেটেলমেন্ট চাই। তাদের দাবিটা ছিল এরকম যে আমরা যুদ্ধ করে কি করব, আমরা হিন্দু, আমরা চলে আসছি, আলটিমেটলি 47-এ আমাদেরকে মারছো, আবার 71-এ আমরা 1 কোটি হিন্দু চলে আসছি, আবার পাঠাবা, আবার মারবা। এটা এটা আমার কাছেও মেসেজ নতুন, ক্লিয়ার। এটা আমার কাছেও নতুন তথ্য, আমার তাই না? কাছেও বাট নতুন। হ্যাঁ, বাট ইট ওয়াজ দেয়ার ক্লিয়ার পলিটিক্স, আমি কেন ইস্ট পাকিস্তানে গিয়া লড়বো, ইস্ট পাকিস্তান তো আমার না, ইস্ট পাকিস্তান তো তুমি দিয়ে দিছো মুসলমানদেরকে, কাজে এখানে তুমি কেন আমাকে নিয়ে আবার যুদ্ধে ঢুকাবা? তো তো তাহলে ফলে আপনি ইন্ডিয়ান লিডার, আপ- মানে আপনি ওই যে হিন্দু আপনি লিডার যত যারা ছিল, ফলে কি হচ্ছে যে ওই ইন্ডিয়ান আমাদের হিন্দু তরুণরা আর ভিতরে ঢুকলো না, এটাই আপনারা তখন বলছেন যে আচ্ছা, ইন্ডিয়ান তারা আর্মি এখানে থেকে ঢুকছে। গেল, তারা এখানে থেকে গেল। একে থেকে গেল, কারণ তারা দে ওয়ান্ট টু বি সেটেলার, দে জাস্ট ওয়ান্ট টু জাস্ট জাস্ট ডোন্ট একটা কাম ব্যাক টু। আমার আমার একটা সাইড কোয়েশ্চেন। আজকের এমন আজকের যে আসামের যে নিউ পপুলেশন, আমি এখানে আজকে এই আসামের যে হিন্দু নিউ পপুলেশন, এটার মেজর পার্ট তো আমার আমার বেঙ্গল থেকে গেছে, ইস্ট পাকিস্তান থেকে গেছে। না না, সেটা তো আমাদের এখানেও যে 1 কোটি যে মানুষ এসছিলেন, কেমন। জি। তো আমি এই কয়েকদিন আগে একটু জেলায় গেছিলাম, বর্ধমান ইত্যাদি। তো এখানে যত এগুলো এখনো বলে, ওগুলোকে ক্যাম্প শব্দটা ব্যবহার হয়, ওগুলো ক্যাম্প আর নেই, কিন্তু এগুলো সবই 1971-এর আসা। 1 কোটি যে এসছিলেন হ্যাঁ, তার 99%ই হিন্দু ছিল, এবং তারা তো এসে একটা বড় আপনার সংখ্যক তো আপনার 1 কোটির থেকে, আপনার 1 কোটির থেকে 10 লাখও ব্যাক করে নাই। ঠিক। যাদের কিছু ব্যবসা পাতি, কিছু সম্পদ ছিল, তারা আসছে, আর যাদের সম্পদ ছিল না হুম, তারা ব্যাক করে নাই। তারা ওই আসামে, আগরতলায়, মেঘালয়ে না, হুম। শিলচরে, এই সমস্ত এলাকায় পাবেন, সব আমাদের ঢাকাইয়া, কিশোরগঞ্জ, মানে ওই হ্যাঁ আমি জানি, ময়মনসিংহ, আমার আমার এই আমার এলাকায়। চেনাশোনার মধ্যেও 71-এ আসা অনেকে আছেন। তো জি আমি জি আবার আমার প্রসঙ্গে ফিরে যাই, আমার একটা সাইড প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে জি। এই যে আপনি কি এরকম কিছু শুনেছেন কখনো? এটা জাস্ট মনে এলো যে এই মিলিটারি ট্রেনিং পাওয়া লোকজন তারা ফিরে গেল না, এবং ওই সময় আহ মাও একটা ওই যে নকশাল আন্দোলনের প্রেক্ষিত হয়ে গেছে, কেমন, হয়ে গেছে, উত্তরবঙ্গে। এরা কি মানে শুরু অনেকে, হয়ে গেছে। এরা কি এর মধ্যেও ঢুকে পড়েছিল? এরকম কিছু ঘটনা ঘটেছে জানেন? আমার আমার যে ন্যাব ঘরানার লোকেরা, অল হুম, হিন্দুরা কিন্তু ইনডাইরেক্টলি এই নকশালে জয়েন করেছে, আর স্ট্রং গুলো কিন্তু জাসদে জয়েন করেছে আমাদের বাংলাদেশে। এরা কিন্তু বাংলাদেশের একটা আর্ম স্ট্রাগল শুরু করতে চেয়েছিল, তো এটা সম্ভব হয় নাই। আমি যে আসল কথাটা আপনি আসি, সে যুদ্ধটা যখন ডিসেম্বরের
3rd ডিসেম্বরে আপনারা শুরু করে দিলেন, যে এটা আপনাদের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে যুদ্ধটা আগে নিয়ে আসলেন, যেটা আমরা পরে শুনেছি যে এটা ইন্ডো রাশিয়ান প্যাক্ট হওয়ার পরে ইউ ফাউন্ড ইজ এ ভেরি মোর কমফোর্টেবল। এবং যখন 6th ফ্লিট, তখন নাম করা ছিল 6th ফ্লিট আমেরিকার, 6th ফ্লিট যখন টুয়ার্ডস বে অফ বেঙ্গল দিকে মুভ করা শুরু করলো, তখন মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বললো যে বিফোর ইট কুড রিচ নিয়ার চিটাগং পোর্ট উই শুড ফিনিশ দিস ওয়ার। অ্যান্ড ইমিডিয়েটলি তারা একটা মুক্তিযোদ্ধার সঙ্গে করে আমাদের একটা জয়েন্ট কমান্ড তৈরি করে ইন্ডিয়া স্টার্টেড, আমাদেরকে পাশে রাখলো 1 ব্যাটালিয়ন, ওদের 1 ব্যাটালিয়ন আমাদেরকে নিয়ে। আমি তখন প্রথম দিকে জয়েন করে পরে আমরা তো ট্রেনিং নিয়ে চলে গেলাম আমাদেরকে, কারণ ওরা কন্টিনিউ রাখলো। তাহলে 3rd ডিসেম্বর যখন শুরু হলো তখন আপনি কি জি। ইন্ডিয়ার দিক থেকে বাংলাদেশে ঢুকলেন না বাংলাদেশে ছিলেন অলরেডি? না, আমি তখন অলরেডি ক্যাম্প ট্রেনিং এ, আমাদেরকে ওই যে যুদ্ধক্ষেত্র থেকে উঠে নিয়ে ট্রেনিং চলে গেল। আমরা বর্ডার ফোর্সে যেটা ছিলাম ইন্ডিয়াতে, আমরা তখন হিট এন্ড রান করতাম, আমরা ভিতরে ঢুকতাম না, আচ্ছা, মানে ঢুকতেন, একটা কিছু স্ট্রাইক করতেন, বেরিয়ে আসতেন। চলে আসতো। হ্যাঁ, ফলে আমরা রাইট, আমাদেরকে ব্যবহার করতো, আমরা এই ফার্স্ট লাইনে আমাদেরকে ব্যবহার করা হতো। রাইট। মাঝে মাঝে আমাদেরকে আর্টিলারি ফায়ার দেওয়া হতো, সাপোর্ট দেওয়া হতো, ইন্ডিয়ান আর্টিলারি ফায়ার সাপোর্ট দেওয়ার পরে আমরা সেখানে ঢুকে যেতাম। কিন্তু ডিসেম্বরে যুদ্ধটা যখন আমেরিকা ইন্ডিয়ান আর্মি আগায় গেল, পাকিস্তান অ্যাক্টেড ভেরি কাওয়ার্ডলি। পাকিস্তানের এত যে গরম গরম ভাবসাব, দিস থিং, বাট ক্যান ইউ ইমাজিন 93,000 ট্রুপস ক্যান সারেন্ডার ইন এনি ওয়ার? ক্যান ইউ ইমাজিন দিস? বলেন। না, একটা 93,000। কারণ হয়েছিল, তার কারণ হচ্ছে যে যেটা আমরা আমার পরের পডকাস্টে নো নো নো, আমি আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, নো আদার কারণ, কারণ একটাই, দে ওয়ার কাওয়ার্ড। বেসিক্যালি পাকিস্তান ইজ নট দ্যাট ব্রেভ আদার দেন ফিউ ব্যাটালিয়ন্স। As a nation, Pakistan কিন্তু always butchered by Alexander, butchered by all these Western guys. Whenever they have come to India. accepting that Kashmir episode in 1948, Now that is they the lost different each and issue. every war with us. But that is a different issue because they have been trained for that war. But ওটা to তো তখনও protect কাশ্মীর was not part of India at that very India, moment. হ্যাঁ, তো স্পেশালাইজড ফোর্স হিসাবে তো ওখানে কাজ করছে, এমন তো টেম্পোরারি 3 দিন 5 দিন 7 দিনের যুদ্ধ। কিন্তু এই যে 17 দিনের যুদ্ধ, মানে 13 দিন 14 দিনের যুদ্ধে তারা টিকতে পারে নাই, এটা বিকজ অফ তাদের কাওয়ার্ড। তারা ভাবলো যে তাদের তো নাই, ব্যাক নাই, বিকজ উই আর অল হুস্টাইল, শেল্টার নেওয়ার তো কিছু নাই আমাদের। যেটা তাহলে আমরা শুনেছি আমাদের আপনারা পরবর্তী কোন দিক থেকে ঢুকলেন? আপনারা কোন দিক থেকে ঢুকলেন? না, আমাদের তো সব ঢুকছে সব বর্ডার দিয়ে, এক একটা সাইডে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এক একটা সাইডে ইন্ডিয়ান ইনফ্যান্ট্রি, পাশাপাশি পাশাপাশি দুটো। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ইস্ট বেঙ্গল গুলো দে মেনটেন দ্য নেম অফ ইস্ট বেঙ্গল, তাদের ফরমেশনটা সে ব্রেক করে নাই। দে আর ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, বাট তাদের যে ইনিশিয়াল ফরমেশন, ব্যাটালিয়ন ফরমেশনটা, এটাকে তারা ব্রেক করে নাই। বরংশ তারা একটা ব্যাটালিয়নকে 3টা ভাগ করে একটা ব্রিগেড বানাইছে। আচ্ছা, একটা একটা 3টা বা 5টা কোম্পানি ভাগ করে ওই 5টা কোম্পানিতে সৈনিক নিয়েছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে। আচ্ছা, ইউনিফর্ম পরে তারা একটা ব্রিগেড বানিয়েছে, যেটাকে আমরা বলি যে ওই যে সেক্টর কমান্ডার, আচ্ছা, যেটাকে আমরা ব্রিগেড লেভেলে সেক্টর কমান্ডার বলি। দেয়ার ওয়াজ 7 সেক্টর, the 7 sector was divided. Later on was 8 and 9 in interior, Major Jalil and Major Hafiz. তারা ইনসাইড দুইটা করেছিল বাংলাদেশে, বরিশাল এবং ওই এলাকাতে। তা বাকি 7টা সেক্টর আমরা ব্রিগেড কমান্ডার স্ট্যাটাস দিলাম 7 জন, জেনারেল জিয়া, জেনারেল শফিউল্লাহ, জেনারেল সিআর দত্ত, যারা পরে জেনারেল হয়েছে। তারপরে sorry, it's very bad luck that I don't forget, I've forgotten the 7 sector commanders name. I regret. Don't worry. Sorry. এই মুহূর্তে Don't worry. বুড়া মানুষ হয়েছে, মেমোরি আমাদের এখান থেকে কাজ করছে না। আপনার যখন এই যে যখন পুরো ওয়ার হলো এবং যখন অফিসিয়ালি ইন্ডিয়া ঢুকলো, মানে সবাই মিলে ঢুকলো আর কি, মানে আপনারা সবাই আপনাদের ইস্ট বেঙ্গল তখন যে ঢুকার পরে যেটা হলো, যেখানে একটা মিসম্যানেজড হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যেটা বেশি সাফার করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অলসো ওয়াজ নট ইউজ টু দিস টেরিটরি অফ রিভারাইন টেরিটরি, রাইট, রাইট। They were not very trained on that. So when they thought December March all dried up this, na? But in our Haur Elaka, Kishorganj, Mamashing, Netrokona, in the December there's a lot of rivers and canals and water there.
হুম। So they were stuck up in that. But our East Bengal was very faster. So ওখানে all of a sudden the Indian troops become a sitting duck. আচ্ছা And Pakistan has could injured or kill more people than was expected. আচ্ছা, But এই জন্য এত but ক্যাজুয়ালিটি I'm হয়েছে। casualty হয়েছে এবং we are very very grateful to those soldiers, to their families, and as Indians I personally grateful to them. I salute them. They have given the blood for the country, for our Bangladesh. They were one of the major players for our independence. বাংলাদেশের স্বাধীনতার একটা অন্যতম প্লেয়ার ছিল আপনাদের সোলজাররা, যারা জীবন দিয়েছে। পরবর্তীতে তো পাকিস্তান সারেন্ডার করছে 3 দিনের জাস্ট ওই প্রপাগান্ডায়। পাকিস্তান কনসেন্ট্রেটেড ঢাকা, war was finished near about 11 December or 12 December, but rest was the propaganda. So India, they gave a scope to the Pakistan army to gather together to Dhaka so that they can be taken out together. Otherwise, it was so people were so revengeful. They wanted to kill any Pakistanis or Biharis or any anti-liberation peoples from এবার এবার anywhere. এবার যেহেতু অনেকটা সময় হয়ে গেছে সেই জন্য আমি একটু জি ছোট করছি। জি বলেন। না, আমি যুদ্ধটা একটু ডিটেলস বলছি, যেহেতু আপনি বললেন যে আপনার অনেক এই জেনারেশন জানে না। কেউ জানেন, But কেউ জানেন। fact is that final fact, if you ask me one conclusion, one word, I say, without India, we won't got this liberation war. Win. We couldn't প্রবাবলি own. না হয়তো হতো, কিন্তু অনেক সময় লাগতো আমরা হয়তো। আমরা জয়লাভ আমাদের আমাদের যত সময় যেত তো যুদ্ধটা প্রলং হইতো। প্রলং হইলে আমরা জিও পলিটিক্যাল ট্র্যাপে পড়ে যেতাম। আপনার ইন্ডিয়ানরা মিলিটারি স্ট্র্যাটেজি থেকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি চলে যেতেন। পলিটিক্যাল স্ট্র্যাটেজি চলে গেলে কিন্তু আপনি ইন্ডিয়া খেয়ে ফেলতেন আমাদেরকে। আমাদের মানে বাঘের পেট থেকে বেরিয়ে কুমিরের পেটে যেতে হইতো। ঠিক মানে দ্যাট ওয়াজ এ ঠিক ফ্যাক্ট, বুঝছেন? ওটা মিলিটারি ছিল বলে দে টুক ইট মিলিটারিলি, পলিটিক্যাল চিন্তা করে নাই। মানেকশা ওয়াজ, দ্যাটস ওয়াই উই আর গ্রেটফুল টু হিম। Indira Gandhi or Sharon Singh has a different political issues. At that time, Sharon Singh was your পররাষ্ট্র মন্ত্রী। তাদের ছিল ডিফারেন্ট। যদি এটা প্রলং করতো তাহলে কি হতো, আমরা অনেকটা ওই ক্যাপচার হয়ে হয়ে আমরা অকুপাই করে করে আমরা ইন্ডিয়ার সঙ্গে মিলে যেতাম, বা আলাদা স্বাধীন একটা চর হিসাবে দখল করতাম, মানে ছিটমহল হয়ে যেতাম। পাকিস্তান হয়তো ঢাকা সারাউন্ডিং থেকে থেকে যেত। যদি হ্যাঁ মুক্তিযুদ্ধ লম্বা হতো, কেমন হ্যাঁ ধরুন আমরা একটা হাইপোথেটিক্যালি বলছি যে ঠিক আছে ট্রেনিং তোমাদের দিয়ে দিলাম, তোমরা নিজের দেশে গিয়ে যুদ্ধ করতে যাও। যুদ্ধ করো, হ্যাঁ, যেটা ভিয়েতনামে হয়েছে। রাইট, ফিলিপিন্সেও হয়েছে, হ্যাঁ ফিলিপিন্সেও হয়েছে, চীন করেছে। তো এখন তাতে একটা মুশকিল হতো, সেটা হচ্ছে উল্টো দিকে যারা আছে তারা তো ট্রেইনড সোলজার, সিজন সোলজার্স, মিলিটারি আমি স্ট্র্যাটেজিস্ট। আমি ওয়েস্ট এই জন্য তো পাকিস্তান। এই জন্য তো বলছি যে তখন আমার কনফ্লিক্টটা হইতো ত্রিমুখী। একটা স্টেজে আইসা আমার এখানে রিভলিউশনারি ফোর্স গড়ে উঠতো, যেটা 72 নকশালের সঙ্গে মিলে যেত। দ্যাট উইল বি ডেঞ্জারাস গেম ফর ইউ। খুব ডেঞ্জারাস হতো। হতো, বুঝছেন না? কারণ আমরা তখন পাকিস্তান ছেড়ে দিয়া ওদের সঙ্গে জয়েন করে আমাদের মাথায় ঢুকাই দিত যে আমরা এখানে সর্বহারা দিয়ে দিয়ে আমরা একটা ওয়েস্ট বেঙ্গল নিয়ে, আসাম নিয়ে, লেটস উই মেক এ ডিফারেন্ট স্টেট। ক্রমাগত ডিস্টারবেন্সটা ছড়িয়ে যেত, ছড়িয়ে যেত, হ্যাঁ। এবং এইটা মিলিটারিলি, নানান পকেটস অফ অরাজকতা তৈরি হতো, হ্যাঁ, এক একটা জায়গা আমি কেউ দখল করে বসে থাকতো। এই জন্য আমি বলছি যে ইন্ডিয়ান মিলিটারি ডক্ট্রিনে তারা এটা প্রলং করতে চায় নাই। তারা চেয়েছে যে যত তাড়াতাড়ি এটাকে আর সলভ করে ফেলতে। প্রলং করলে তো ইন্ডিয়াও মুশকিলে পড়তো। অবশ্যই মুশকিলে পড়তেন। আপনি অখণ্ডতা নিয়ে টান মারতো, হয় আমাকে খেয়ে ফেলতেন, নাহলে আমি একটা ভাগ নিয়ে, বোয়ালের ভাগ নিয়ে চলে আসতাম। না তা নয়, আপনি আপনি আমরা বসে থাকলে তারপরে না, আসা আমাদের সম্ভব হতো। কারণ সারা যে পৃথিবী নকশালাইজ চেপে যে, ধরতো না। না না, যে নকশালাইজ যে আপনার কন্ট্রোল করছেন, সে নকশালাইজ যদি বাংলাদেশে ঢুকতে পারতো তাহলে আপনি কিছু করতে পারতেন না। দিদেন শেখ মুজিব গভর্নমেন্ট অ্যালাউ করে নাই কোন নকশালিকে বাংলাদেশে ঢুকার জন্য। ফলে কি হয়েছে, আপনি ফলে যদি আমরা তাকে ওদেরকে কন্ট্রোল করতে পেরেছি। আপনি কনফাইন করে রাখতে পারছেন উইদিন দ্য ইন্ডিয়ান টেরিটরি। কিন্তু হ্যাড ইট বিন দিস, আমাদের মুক্তিযুদ্ধ এদিকে পাকিস্তানের সঙ্গে করতেছি আর মাওবাদীর আপনার বিরুদ্ধে করতেছে, দেন ইট বিন এ কেস লাইক নেপাল। ঠিক। এইটা এইটা আমি বলতে চাচ্ছি আর কি। কাজে বাট আমি যেটা স্যার বলতে চাচ্ছি, এবার এবার আজকের এবার এই একটু ছোট ডিসেম্বর মাসে, আজকে আপনার ডিসেম্বর মাসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বীর মুক্তিযোদ্ধাদেরকে। শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যে সমস্ত ভারতীয়
সেনাবাহিনীর সদস্যরা এখানে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনো হয়তো পঙ্গু জীবন যাপন করেছেন, যাদের হয়তো আয়ুষ্কালও কমে গেছে বাংলার এই যুদ্ধের কারণে, অনেকে অন্যভাবে ইনজুর হয়েছেন। কাজে আমি আমার দেশের বীর মুক্তিযুদ্ধ সহ শহীদদের, সকল শহীদদের সহ ভারতের যারা জীবন দিয়েছে আমাদের সঙ্গে, আমিও তাদেরকেও শহীদ বলতে চাই। তারাও যে আমাদের দেশের প্রাণ শহীদ তো দিয়েছে, বটেই। হুম। হ্যাঁ, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। তো আজকে আমার বক্তব্যটা আমার মনে হয় এখান দিয়ে আমরা শেষ করি, যে আমরা মনে করি ভারতীয়রা আমাদের একটা ভালো বন্ধু। এই বন্ধুত্বটা আমাদেরকে আরো গাঢ় করতে হবে, আরো সুদৃঢ় করতে হবে। এখানে যেন রিজিওনাল হেজিমনি বা রিলিজিয়ান্স অডাসিটি কাজ না করে। এখানে যেন হিন্দু মুসলমান বিভেদটা করলে এখানে নতুন একটা কনফ্লিক্ট তৈরি হবে, নতুন একটা ওয়ার ফিল্ড তৈরি হবে। এটাকে আমরা জিও পলিটিক্যালি যদি আমরা করি, রিজিওনাল লেভেলে চলে যাবে সেটা তখন। বিকজ আমি তো আপনার পেটে বদহজম হয়ে গেলে তো আপনার আরো অন্যান্য ব্যাপারটা হবে। তো এই জন্য আমি বলি যে আজকে আমরা আপনি শ্রদ্ধা রেখে আমার এটা সত্যি আপনার, জানা ছিল না যে আমাদের নাক্সালিজম আটকানোর জন্য বাংলাদেশের কতটা অবদান আপনি আজকে বললেন। আপনি দেখেন, জাস্ট মিলিটারি স্ট্র্যাটেজিকে দেখেন। এবং 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 ওরা এটা যদি আপনি বলতেই তখন তো আমারও স্ট্রাইক করলো, কারণ সত্যিই তো যদি বাংলাদেশ খুলে দিত তখন, তাহলে ওরা তো ওদিকে চলে যেত। চলে যেত, অথবা বাংলাদেশের ইস্যুটা সেটেল না থাকতো, তাহলে তো আমরা ভাই ভাই হয়ে যেতাম, না, এবং মাওবাদীরা এবং আমাকে নিয়ে নিত। ট্রেন্ড মিলিটারি ট্রেন্ড ইউথ জি, সব সময়ই খুব ঝামেলা, খুব ঝামেলা। না, কারণ ধরুন আমাদের নাগাল্যান্ড, জি, মণিপুর, এখানে এই যে আজকের যে আহ, আপনি যে ওই ইয়েটা দেখতে পান, মানে এদের এত, এই কারণটা হচ্ছে যে আপনাকে একটা তথ্য দেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জায়গাটাতে গান রানিং হতো। হ্যাঁ, আমি আরেকটা তথ্য আপনার দেই। 71 না হলে আপনাদের মিজোরাম রাখতে পারতেন না। 37টা মিজো ক্যাম্প ছিল বাংলাদেশে, থ্রু মাই খাগড়াছড়ি থেকে নিয়ে সাজেক হয়ে আপ টু ওই মানে এয়ারপোর্ট রাঙ্গামাটি পর্যন্ত মিজোরামদের। আমি নিজেই তো অনেকগুলো ক্যাম্পকে পরে এখান থেকে ডিস্টোর্ট করছি, ভাই তোমাদের দেশে চলে যাও, নট হিয়ার। বুঝতে পারছেন না? কারণ আমাদের মিজো বর্ডার কিন্তু আমাদের সঙ্গে কিছু আছে, ত্রিপুরা বর্ডার আছে। হুম। তারপর আমরা যে ত্রিপুরা আর্মি, আপনি টিএনবি যেটা, ত্রিপুরা হুম। ন্যাশনাল ফ্রন্ট, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এরাও কিন্তু এরাও কিন্তু আমাদের শেল্টার পাইলে the history would have been different, ডিফারেন্ট, the হিস্ট্রি geopolitics উড should হ্যাভ have বিন been ডিফারেন্ট। different, and map should have been different. সেটা হচ্ছে দুটো মানে, কারণ এই প্রশ্নটা বাংলাদেশে খুব ওঠে চলে। জি, সেটা হচ্ছে একটা প্রশ্ন লজিস্টিক্যাল, কারণ ইন্ডিয়া 3 মাসের ভেতর পুরো ট্রুপ উইথড্র করেছিল, জি, যেটা আমার ধারণা সেই সময়কার লজিস্টিক্স এর ওইটা নিরিখে ওইটা চলেন একটা সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করি, যে বিরাট বড় ডিসেম্বরের ব্যাপার মধ্যেই হয়তো। বা কিন্তু ডিসেম্বর একটা জিনিস উত্তর আপনি, কেন 3 মাসের মধ্যে উইথড্র করলো, এটা নিয়ে আমরা একটা এপিসোড করতে পারি। ঠিক আছে, করব। কারণ এটা একটা মিলিটারি কোনোদিন অকুপাইড টেরিটরি 3 মাসের মধ্যে যায় না। এটা একটা বিরল উদাহরণ। একটা যুদ্ধ করে একটা স্টেট দখল করার পরে খুব সহজে যেতে চায় না, কিন্তু ইন্ডিয়া যে চলে গেল, এটা দ্যাট ওয়াজ গুড উইল অফ ইন্ডিয়ান্স, গুড উইল অফ ইন্দিরা গান্ধী। দ্যাট ইজ অলসো অ্যানাদার ভেরি গুড জিও পলিটিক্স। এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। ঠিক আছে। আজকে আমার আপনার কাছ থেকে আমি শুধু আমার একটা খালি মুক্তিযুদ্ধে যারা শেষ আমার প্রশ্ন অংশগ্রহণ আছে, করেছিল, যে শেষ আমি প্রশ্ন যেটা আছে। বলছি, মুক্তিযুদ্ধের প্রতি যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠানটা আপনি তাদের প্রতি ডিভোট করতে পারেন। নিশ্চয়ই, এটা সেখানেই যাবে। আমার দুটো খালি জিনিস আছে। একটা হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা মারা গেছিলেন ইন্ডিয়ান সোলজার্স, তাদের কি কোনো শহীদ স্মৃতি আছে ওখানে? কিছু আছে না, যেখানে কি কোনো এখানে অ্যানুয়াল একটা কোনো এখানে রিমেম্বারেন্স একটা হয়? মিশ্র প্রতিক্রিয়া আছে। কোনো ইন্ডিয়ান সোলজার্স এখানে আনইভাকুয়েটেড ছিল না। আম- আমাদের যারা হিসেব মতো তো অনেক ওখানে মারা গেছেন তো। এইটা একটা যে একটা মিথ তৈরি করা হচ্ছে। আপনার ওয়েস্টার্নরা, মানে আপনাদের বন্ধুরাও বা ওই সেক্টরের বন্ধুরাও বেঙ্গল বা এদেরকে একটু হিউমিলেট করার জন্য, যে আপনারা কেন খবর নেন না, কেন আমাদের কোথায় কি আছে। কিন্তু অ্যাকচুয়ালি বলি যে যুদ্ধে যত কিছু মরুক, যখন ব্যাক প্লেস ঠিক থাকে তখন সোলজার ডেড বডি ফার্স্টে ইভাকুয়েট করা হয়, এবং এইভাবে ইভাকুয়েট করা হয়েছে। কিন্তু যেখানে যে মারা গেছে সেখানে, আর এখানে আরেকটা জিনিস বলেছিলেন যে হিন্দু যখন যে মারা গেছে সবাই পরবর্তী ক্লেম করছে তারা ইন্ডিয়ান সোলজার, কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা, তারা তো, বুঝছেন না, আচ্ছা। অ্যাকচুয়ালি তো তারা দেওয়ার ট্রেন ফার্স্ট টাইম এন্ড ইন দিস গাইজ, যে হিন্দুরা হয়তো বেশি ফাইট করবে।
যেমন মনে করুন শিখেরা আমাদেরকে কেন এত ফ্রেন্ডলি ছিল, বিকজ শিখরা বাই বোন এন্টি পাকিস্তান, সো দে ওয়ান্টেড টু হেল্প আস উইথ দেয়ার এইম এন্ড গাইম। কিন্তু এখানে যেটা হিন্দুরা, ইস্ট বেঙ্গলে হিন্দুরা যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে দে কুড হ্যাভ বিন এ ভেরি গুড লয়াল ফোর্স ফর ইউ, কিন্তু এটা হয় নাই। পরবর্তীতে এদিকে দিয়ে আবার আপনারা জিআরপি তৈরি করেছিলেন, জাতীয় রক্ষী বাহিনী, দে অলসো রিমেন নো লয়াল টু ইন্ডিয়া, তারাও চেঞ্জ করে ফেলেছে। পরবর্তীতে ক্ষমতার লোভে, ক্ষমতার জানে জিআরবির কিছু অফিসাররা হয়তো বিভিন্ন জায়গায় গেছে, এদিক সেদিক গেছে, কিন্তু ওভারঅল ইন্ডিয়ার ওই স্ট্র্যাটেজিটা কাজ করে নাই। এই জন্য বলছি আপনি যদি এটা এপিসোড করতে চান 16 ডিসেম্বরে পরে আমরা ওইটা করবো। করি। আমাকে খালি একটা প্রশ্নের শেষ উত্তর দিন। সেটা হচ্ছে, উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা বলেন। হচ্ছে বাংলাদেশে একটা কথা ভীষণভাবে মানুষ বিশ্বাস করে, যে ইন্ডিয়ান আর্মি যাওয়ার সময় ধন সম্পত্তি লুটে নিয়ে এসছে। এটা কোত্থেকে হলো এই প্রচারটা, এটা কতটা সত্যি, কোত্থেকে হলো? কিছু তো হবেই, একটা সৈন্য গেলে কিছু এলোমেলো কাজ হবে, আমি আমি সেটাতে আপনাকে বলছি। বলি, ইট ইজ ভেরি আনফর্চুনেট, দিস ইজ দ্য আনফর্চুনেট পার্ট অফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ। এখান থেকে টার্ন মেরেছে রিলেশনশিপটা, যে ট্রাস্টটা গ্রো করেছিলাম ওয়ার অফ লিবারেশনের মাধ্যমে। এই সোলজাররা গনিমতের মাল নিতে গিয়ে, যেটা মিলিটারিদের হ্যাবিট, এটা জাতীয় লুট হয় নাই, এটা মিলিটারি হ্যাবিট। তারা যেই ক্যান্টনমেন্টে, যেই শহরে যেখানে গেছে, আমার ব্যাংক যেটা খালি পাইছে, আমার যেখানে যেটা পেয়েছে, তারা টাকা নেয় নাই, বাট এই স্বর্ণালঙ্কার, দামি জিনিস, এমনকি ফার্নিচার পর্যন্ত, আমাদের অফিসার্স মেসের ফার্নিচার পর্যন্ত তারা ট্রাকে ভরে নিয়ে গেছে। বিকজ এট দ্যাট টাইম ইউর আর্মি অলসো ইল ডিসিপ্লিন, বিকজ দে ওন দ্য ওয়ার, you cannot say anything to them, and some of their friends given the blood, so they took it as their right. এই যে আপনি ইস্যুটা তুললেন, এই ইস্যুটাই কিন্তু আজকে কজ, দ্যাট ওয়াজ দ্য ব্রিডিং প্লেস, দ্যাট ওয়াজ দ্য সিস্ট অফ ব্যাড রিলেশন বিটুইন ইন্ডিয়া and বাংলাদেশ. Had not been happened that, had that fund, India would have has come with one rifle, gone with one rifle, won't be problem. But when he went with the 93,000 weapons, কিন্তু then we 93,000 start. ওয়েপন্স তো ওটা তো পাকিস্তান আর্মি। ওটা বাংলাদেশের তো, পাকিস্তান আর্মি মানে কি, আমার তো না, বাংলাদেশের আর্মি। তক তক কোনো না, সে 93 তো আমি পাবো, ওই 93 আর্মস তো আমি পাবো। অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমার এটা দুটো জিনিস খারাপ লাগে। একটা হচ্ছে যে আজকে বিজয়ের মাস হচ্ছে, তার মধ্যে যতটুকু হচ্ছে তার মধ্যে ভারত নেই, আপনি সেই অভাবটা পূরণ করলেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই কথা উঠলেই, 71 উঠলেই প্রথমেই বলে লুট করে নিয়ে গেছে। মানে মানে এটা একটা ন্যারেটিভ, এটা ন্যারেটিভ একটা আছে, এবং এই ন্যারেটিভটা আমরা আনসার দিতে পারতেছি না ওই একটা মাত্র রেকর্ডের কারণে।